আসসালামু আলাইকুম। শুরু করছি নিঃস্বার্থ ভালোবাসা পর্ব 15। লিখেছেন তামান্না ইসলাম। আব্রাহামের আজ অনেক বড় একটা ডিল সাইন করতে হবে। ফরেন থেকে কিছু ক্লায়েন্ট আসবে আর এটা আব্রাহাম তার কোম্পানির জন্য অনেক বেশি গুরুত্বপূর্ণ। আব্রাহাম আয়নার সামনে দাঁড়িয়ে দাঁড়িয়ে হাতে ঘড়ি পড়ছে। তার দু চোখ যেন আয়রাতকে খুঁজে চলেছে, কিন্তু আয়রাত ঘরে নেই, সে নিচে হলরুমে। আব্রাহাম চিল্লিয়ে ডাকছে আয়রাতকে, আয়রাত, আয়রাত, আয়রাত। তখনই রুমে একজন স্টাফ আসে হাতে কফি নিয়ে। স্যার, আসবো? আয়রাত কোথায়? স্যার, ম্যাম তো নিচে, মানে কাজ করছে আর কি। ওকে যে আমি এখানে ডাকছি তার কি? রেগে বলল আব্রাহাম। স্যার, আপনার কফি রেখে যাও। স্টাফ কফিটা রেখে দ্রুত চলে যায় রুম থেকে। এদিকে আয়রাত ইলা আর রনিতকে নাস্তা বেড়ে দিচ্ছে। আব্রাহাম তার জ্যাকেটটা হাতা ফোল্ড করতে করতে নিচে নেমে আসে। আয়রাত সেদিকেই তাকায়। এসেছেন আপনি? আসলে কফিটা আমি তোমার হাতে রুমে নিয়ে যেতে বলেছিলাম। হ্যাঁ, কিন্তু আমি এখানে একটু কাজ করছিলাম তাই। কফি রুমে দিয়ে আসতে বেশি একটা সময় ব্যয় হতো না নিশ্চয়ই। আচ্ছা, কি হয়েছে? স্টাফ দিয়ে এসেছে না কফি? একই তো হলো। না, এক না। সবসময় আমার সাথে তোমার তাড়ামি না করলে চলে না, তাই না? আরে আজব তো। আব্রাহাম তার ভারী ভারী কদমগুলো ফেলে হলরুমের থেকে বের হয়ে গেল, আর আয়রাত অবাক হয়ে তার দিকে তাকিয়ে আছে। বুঝলাম না, এইটুকু কথায় এত রাগ করার কি আছে? আমি কি খালি বসে আছি নাকি কাজ করছি? তো একজন দিয়ে এলেই তো হবে। আমার হাতে কফি খেতে হবে নাকি? রাগ যেন নাকের ডগায় থাকে। আজাইরা। ইলা বলল, তোদের মাঝে কি কিছু হয়েছে? আয়রাত বলল, আরে না দাদি, কিছু হয়নি, শুধু কফিটা আমি নিজে গিয়ে গিয়ে দিয়ে আসিনি তো, তাই এমন করছে। জানিসই যে ছেলেটার রাগ মাত্রা অতিরিক্ত। কাজ আমি করতাম, তুই গিয়ে দিয়ে আসতি। আরে ছাড়ো তো, একটু পরেই ভালো হয়ে যাবে। আব্রাহাম গাড়িতে করে যাচ্ছে, তবে অফিসে না। মিটিংটা হবে কোনো এক 5 স্টার হোটেলে। কানে ইয়ারপড আব্রাহামের, সেটা দিয়ে কথা বলছে। আব্রাহাম বলল, সব কিছু রেডি আছে? রাশেদ বলল, জি স্যার, সবই রেডি, শুধু আপনি এখানে যাবেন। ক্লায়েন্টগুলো এসে পড়েছে। ওকে স্যার, আপনি বললে আমিও ওখানে যাই? না থাক, তুমি ওই দিকটা সামলাও আর আমি এখানে দেখছি। আচ্ছা স্যার। আব্রাহাম ফোন কেটে দেয়। হোটেলে যেতেই আব্রাহামের সময় লাগে প্রায় আধ ঘন্টা। আগে থেকে সব অ্যারেঞ্জ করা আছে, কেননা সবাই জানে আব্রাহাম আসবে। আব্রাহামের যেতেই কতগুলো বিদেশি লোক এগিয়ে আসে, তারপর তারা ভেতরে চলে যায়। অন্যদিকে আজ একদম সকালবেলায় রায়হান এবং প্রীতি বাংলাদেশে এসে পড়েছে। রায়হান প্রীতিকে নিয়ে নিজের 2 নাম্বার বাড়িতে চলে যায়, সেখানেই বসে আছে। প্রীতি ওই ওয়াইন খাচ্ছিল, তখন হঠাৎ বলে ওঠে, এখন কি করবে? রায়হান বলল, এখন না, যা করার রাতে করতে হবে। তুমি আসলে করতে কি চাচ্ছ বলো তো? প্রীতি বলল। তখনই ভেতরে 2-3 জন লোক আসে। প্রীতি তাদের দেখে বেশ অবাক হয়। এরা কে? রাশেদ বলল, এখনই বুঝে যাবে, ওয়েট। প্রীতি খেয়াল করে দেখে লোকগুলোর হাতে বিভিন্ন ধরনের সার্জিক্যাল জাতীয় জিনিস। প্রীতির মাথায় তো কিছুই ঢুকছে না। অবশেষে রায়হান বলে ওঠে, বলেছিলাম না আয়রাত, হতে হবে। এখন কি সার্জারি করব নাকি? হ্যাঁ। না, এটা পরতে হবে, আর সম্পূর্ণ কালো কালারের কাপড় পরবে, লাইক হুডি। আয়রাত আর তোমার হাইট প্রায় মিলে যায়, মুখে মাস্ক তো পরেই থাকবে। প্রীতি বলল, ওয়েট, তুমি ফেক আয়রাত হতে বলেছো, আবার মাস্কও পরতে বলছো কেন? রায়হান বলল, লিসেন, মানুষের চামড়া দিয়ে, অর্থাৎ অনেক সময় মৃত মানুষের চামড়া দিয়ে বা প্লাস্টিক দিয়ে অন্যের মতো হুবহু মাস্ক বানানো যায়। এখন যমজ তো আর সবাই হয় না, তাই না? তাই একই রকম দেখার জন্য এই প্লাস্টিকের মাস্কগুলো পরা হয়। ফর এক্সাম্পল, আমরা মুভিতে অনেক সময় দেখি যে একটা মানুষের ডাবল রোল করতে হচ্ছে, কিন্তু ওখানে তো আর সত্যি সত্যি প্লাস্টিক সার্জারি করা হয় না, তাই না? তো এখন এই প্লাস্টিকের লুক, এই লাইক মাস্কগুলো ইউজ করা হয়। অতঃপর অনেক সময় ব্যয় করে মাস্ক লাগানো হয়। এতক্ষণ প্রীতিকে ইচ্ছে করেই আয়না দেখানো হয়নি। আর যখন সে দেখল প্রীতির চোখগুলো তার কটর থেকে খুলে আসার উপক্রম, হুবহু প্রীতিকে আয়নাতের মতোই লাগছে। রায়হান প্রীতির পাশে এসে দাঁড়ায়। প্রীতি আয়নাতেই নিজেকে দেখছে, আর গালে নাকে মুখে
হাত দিয়ে দেখছে, তার যেন বিশ্বাসই হচ্ছে না। প্রীতি বলল, লাইক সিরিয়াসলি? মানে আমি আয়রাত? কিভাবে কি? এই এই আমি হব? হব না, খুলো এই প্লাস্টিক মুখ থেকে। রায়হান বলল, এত ওভার রিয়েক্ট করার কি দরকার? হ্যাঁ, তোমার ফেসটা জাস্ট ওর মতো করা হয়েছে, যেন সব প্ল্যান মোতাবেক হয়, আর কিছুই না। পুরো 3 ঘন্টা সময় লেগেছে। আর শোনো, চেহারা এক হয়ে গেলেও কোনো লাভ নেই। তোমার যে কথা বলার স্টাইল বা এমন আচরণ না, আব্রাহাম তাতে তোমাকে 1 সেকেন্ডেই চিনে ফেলবে। প্রীতি বলল, এখন কি আমাকে এই আয়রাতের মতন বিহেভ বেহেনজি হতে হবে নাকি? না, শুধু একটা ভদ্রতা আর সভ্যতা শিখতে হবে। হবে, যাবে, তারপর কি? আগুন লাগাতে হবে। কোথায়? এখন আপাতত অন্য কিছুতে লাগাই, তারপর না হয় মানুষের জীবনও লাগিয়ে দিব। রায়হানের সাথে আব্রাহামের যে ড্রাইভারের কানেকশন আছে, রায়হান সোজা তাকে ফোন দেয়। হ্যালো। ড্রাইভার বলল, হ্যালো স্যার, ভালো খবর আছে। কি? আব্রাহাম স্যার অফিসে নেই, উনি বাইরে কোনো কাজে গিয়েছেন। বাহ, গুড। তোকে কি করতে হবে জানিস তো? জি জি, আমি জানি। তো আর দেরি কিসের, লেগে পড়। রায়হান ফোন কেটে দেয়। রায়হান, আমাদের এখান থেকে বের হতে হবে। প্রীতি বলল, কখন? একটা সুসংবাদ আসবে তারপরেই। এখন সন্ধ্যার সময়, আর এই ড্রাইভার গিয়ে আব্রাহামের অফিসের একদম শেষ কেবিনের দিকে হাঁটা ধরে। এই কেবিনেরগুলোতে সাধারণত কোনো স্টাফ কাজ করে না, তাই এখানে মানুষজনও তেমন বেশি একটা নেই। এগুলোই যেন তার কাজটাকে আরও সহজ করে দিয়েছে। খুব লুকিয়ে চুরিয়ে ড্রাইভার সেই কেবিনেগুলোর দিকে চলে যায়। যেহেতু এটা পুরো অফিসের একদম শেষ জায়গা, তাই ও এখানেই কাজটা করতে হবে। কাজ বলতে আগুন লাগিয়ে দিবে। যেই ভাবা সেই কাজ। ড্রাইভারটা তার পেছন থেকে একটা বড়সড় পেট্রোলের বোতল বের করে, কেবিনের চারিদিকে ইচ্ছে মতো পেট্রোল ছিটিয়ে দেয়। পুরো কেবিনেই পানির মতো পেট্রোল পড়ে আছে। ড্রাইভারটা সেই কেবিন থেকে বের হয়ে এসে পড়ে। কেবিনের বাইরে দাঁড়িয়ে শয়তানি এক হাসি দিয়ে নিজের পকেট থেকে লাইটারটা বের করে জ্বালিয়ে ছুঁড়ে মারে কেবিনের একদম ভিতরে। চোখের পলকে যেন ফ্লোরে আগুন ধরে গেল। আগুনের ধারা যেতে যেতে পুরো রুমে দাউ দাউ করে আগুন ধরে গেল। আর এইদিকে সেই ড্রাইভারটা ওখান থেকে দ্রুত পালিয়ে গেল। রায়হানকে ফোন করে জানিয়ে দেওয়া হয়েছে যে আব্রাহামের অফিসে আগুন লাগিয়ে দিয়েছে। আর ভাগ্য ভালো যে কেবিনের যে কটা সিসিটিভি ক্যামেরা ছিল তাও জ্বলে গেছে। রায়হানের কলেজাতে যেন এবার শান্তি পেয়েছে। অফিসের রেড সিগন্যাল আছে, আগুন লাগলে তা আপনা আপনি বেজে ওঠে। রেড সিগন্যাল তীব্র শব্দ অফিসের চারদিকে বেজে উঠলে সবাই যেন ভয় পেয়ে যায়। রাশেদ কথা বলছিল একজন স্টাফের সাথে, তখনই অফিসের পিয়ন ছুটে আসে। পিয়ন বলল, রাশেদ স্যার, ও রাশেদ স্যার, অফিসে তো আগুন লেগে গেছে। রাশেদ বলল, কি বলছেন এইসব? তখনই বেশ কিছু মানুষের চিল্লাপাল্লার আওয়াজ শোনা যায়। সবাই ছুটে আসছে ওই দিকেই। অবস্থা বেশি ভালো না। বুঝতে পেরে রাশেদ এক ফ্লোরে বাইরের গ্লাস দিয়ে অন্য ফ্লোরে দেখে, সেদিকে কিচ্ছু দেখা যাচ্ছে না, শুধু কালো ধোঁয়া আর ধোঁয়া। রাশেদ দ্রুত সবাইকে বাইরে বের হয়ে যেতে বলে। সবাই ছোটাছুটি করে বাইরে বের হয়ে এসেছে। রাশেদ অন্য গার্ডগুলোকে যত তাড়াতাড়ি সম্ভব ফায়ার সার্ভিসদের ডেকে নিয়ে আসতে বলে। সবাই এই মুহূর্তে অফিসের বাইরে। তার খানিক পর দুটো ফায়ার সার্ভিসের গাড়ি আসে। তারা আপ্রাণ চেষ্টা করছে আগুন নিভানোর, কিন্তু আগুন প্রায় এই কেবিনের সাথে সাথে বাকি কয়েকটা কেবিনে ছড়িয়ে পড়েছে। রাশেদের চিন্তায় ভালো লাগছে না। এটা হলো কি করে? কেননা অফিসের ভিতর আগুন লাগবে এমন কোনো জিনিস রাখাই হয়নি। আর কেউ স্মোক করলে তো তাকে সোজা বাইরে বের করে দেওয়া হবে। তাহলে হলো কি করে এটা? রাশেদ দ্রুত আব্রাহামকে ফোন করে। আব্রাহাম বলল, সো ইফ আই ইনভেস্ট 37 লাখ রুপিস অন দিস প্রজেক্ট দেন উই ক্যান বি সাকসেসফুল। আব্রাহাম মিটিংয়ে ছিল, তখনই তার ফোন বেজে ওঠে। আর স্বাভাবিকভাবেই আব্রাহাম বেশ বিরক্ত হয়। তাকিয়ে দেখে রাশেদ ফোন করে। আব্রাহাম প্রথম তো কেটে দেয়, কয়েক সেকেন্ড পর রাশেদ আবার ফোন দেয়। আব্রাহাম এবার রিসিভ করে। আব্রাহাম বলল, এক্সকিউজ মি প্লিজ। আব্রাহাম দৌড়ে গিয়ে ফোনটা কানে ধরে কিছুটা রাগীভাবেই বলল, রাশিদ, তুমি জানো যে আমি মিটিংয়ে, কেন ফোন? স্যার, স্যার, অনেক বড় একটা বিপদ হয়ে গেছে। কি হয়েছে? গলা এমন কেন তোমার? স্যার, অফিসে আগুন লেগেছে। হোয়াট? কি যাতা বলছো এগুলো? স্যার, বিশ্বাস করুন, ওই পিছনের কেবিনগুলোতে আগুন লেগে গেছে, আর আমরা সবাই এখন বাইরে। ফায়ার সার্ভিস এসেছে, তবে
আগুন নিভছে না। এখন আরও একটা গাড়ি এসেছে, তারাও নেভানোর চেষ্টা করছে। ও গড, কখন এগুলো হলো? আর আমাকে আগে বলনি কেন? আর তোমরা সবাই সেফ আছো তো? স্যার, আপনার মিটিং ছিল, সেই জন্যই আমি ফোন দিচ্ছিলাম না। আর হ্যাঁ, আমরা ঠিক আছি। আমি এক্ষুনি আসছি। আব্রাহাম ফোন কেটে দেয়। হে গাইস, আই এম রিয়েলি ভেরি সরি। আই হ্যাভ গো নাও ইমিডিয়েটলি অ্যান্ড দ্য মিটিং ইজ ক্লোজ। আব্রাহাম এই বলে দ্রুত চলে যায়। বাইরে আসতেই দেখে ড্রাইভার আব্দুল দাঁড়িয়ে আছে। আব্রাহাম তার কাছে থেকে চাবিটা নিয়ে নেয়। আব্দুল বলল, আব্রাহাম বাবা, এত জলদি মিটিং শেষ হইয়া গেল? চাচা, অফিসে আগুন লেগে গেছে। রাশিদ মাত্র ফোন করে বলল আমায়। হায় হায়, কও কি? হ্যাঁ, এখন আমাকে যেতে হবে। চলো, আমি নিয়ে যাই। না না চাচা, শোনো, এখানে কিছু কাজ আছে। মানে ভেতরে গেলে আমার মিটিংয়ের কিছু ফাইল আসবে, বুঝলে? সেগুলো নিয়ে তুমি বরং পরে এসে পড়ো, আমি এখন যাই। আচ্ছা, কিন্তু আমরা এখানে যেই রাস্তা দিয়ে আসছি ওই রাস্তা তো বন্ধ, মানে কিছু সমস্যার জন্য বন্ধ করে দিছে। আমরা যখন দুপুরের দিকে এখানে আসলাম তখন না ঠিকই ছিল, কিন্তু এখন তো বন্ধ। অফিসে গেলে অন্য রাস্তা দিয়ে যাইতে হইব, কিন্তু এই রাস্তাটা একটু পাহাড়ি রাস্তা আর কি। আরে সমস্যা নেই, আমি যেতে পারবো। এখন তুমি ভিতরে যাও, আমি গেলাম। আচ্ছা। আব্রাহাম গাড়িতে উঠে উল্টো রাস্তা দিয়ে যেতে ধরলো। আব্রাহামের সেখান থেকে চলে যেতেই যে ড্রাইভারটা আব্রাহামের অফিসে আগুন লাগিয়েছে সেই আব্দুলের কাছে ফোন করে। হ্যালো। হ্যাঁ, আমি আব্রাহাম। আব্রাহাম স্যার কোথায়? আব্রাহাম বাবা তো অফিসে যাওয়ার জন্য রওনা দিল। অফিসে নাকি আগুন লাগছে। হ্যাঁ, আচ্ছা, আমি রাখি তাহলে। আর আপনার জন্য গাড়ি পাঠিয়ে দিচ্ছি। আচ্ছা। ওই ড্রাইভারটা ফোন রেখে দিয়ে সোজা রায়হানকে ফোন দেয়। ড্রাইভার বলল, স্যার, আব্রাহাম স্যার অফিসে আসার জন্য বেরিয়ে পড়েছে। আর ওই আগের রাস্তা কিন্তু বন্ধ, তাই সে উল্টো রাস্তা দিয়ে আসছে। রায়হান বলল, বুঝলাম। স্যার স্যার, আমার টাকাটা পেয়ে যাবি। রায়হান ফোন কেটে দেয়। আয়রাত ওরফে প্রীতি দিকে দিকে তাকায়। কিছুক্ষণ পর আমাদের, ও না, তোমাদের বের হতে হবে। আমি একা যাব? কারণ এই কাজটা আপাতত তোমার, পরেরটা আমার। প্রীতি বলল, আব্রাহাম কোথায়? রায়হান বলল, আব্রাহাম অন্য রাস্তা দিয়ে অফিসে আসছে, তবে আসতে পারবে না। আব্রাহামের গাড়িতে গড়বড় করা আছে। মানে কি করেছো তুমি? রায়হান বলল, তা তো গেলেই বুঝতে পারবে। এবার চলো, শোনো, যে করেই হোক সেই রোডে আমাদের আব্রাহামের আগে পৌঁছাতে হবে। আর আগেই পৌঁছাবো আমরা, কেননা আব্রাহামের গাড়ির ব্রেকে আগে থেকে কিছুটা তালগোল আমি পাকিয়ে রেখেছি এই ড্রাইভার কে বলে বলে। সো জলদি বের হও। আর শোনো, বিহেভ ইউর সেলফ, কোনোভাবেই যেন আব্রাহাম টের না পায়, ওকে? প্রীতি বলল, বললাম না, চিন্তা করতে হবে না। সেই ব্যাপারে তোমাকে আমি সব করতে পারবো। রায়হান আর প্রীতি বের হয়ে পড়ে। 14-20 মিনিট পরে মাথায় তারা দুইজন সেই পাহাড়ি রোডে এসে পড়ে। আচ্ছা আব্রাহাম, এখানে কখন আসবে তা আমরা জানবো কি করে? রায়হান বলল, চিন্তা করো না, আব্রাহামের গাড়ির পেছনে ট্রান্সমিটার রাখা আছে। হুম। রায়হান তার গাড়ির ভেতর থেকে একটা ট্যাব বের করে, যাতে রেড লাইট আছে, আর সেটাই বলে দেয় যে আব্রাহাম এখন কোথায় আছে। রায়হান বলল, প্রীতি, গেট রেডি। আব্রাহাম আমাদের খুব কাছে এসে পড়েছে। আমি গাড়ি নিয়ে অন্য পাশে দাঁড়িয়ে থাকবো। আর তুমি কি কি করবে জানোই তো? হ্যাঁ হ্যাঁ, আমি জানি। রায়হান বলল, প্রীতি, আই রিপিট, আব্রাহাম যেন টের না পায় যে তুমি আয়রাত না, প্রীতি, ওকে? চেহারা যেহেতু এখন আয়রাতের মতো, তাই আসলেই আয়রাত হবার চেষ্টা করো। আর আমাদের জন্য আরও একটা প্লাস পয়েন্ট হচ্ছে এই অন্ধকার রাস্তা, ওকে? ওকে। রায়হান কিছুটা দূরে চলে যায়। তবে ওইদিকে আব্রাহামের চিন্তায় মাথায় কাজ করছে না। আর এই রাস্তাটা অনেক বড়, সহজে শেষই হতে যাচ্ছে না। রাস্তাগুলো অনেক ভাঙাচোরা, উঁচু নিচু অনেক। রাস্তার অবস্থা একেবারেই বাজে। আব্রাহাম দেখে সামনে বেশ ভাঙা একটা জায়গা আছে, তাই আব্রাহাম ব্রেক কষার চেষ্টা করে, কিন্তু ব্রেক হচ্ছে না কোনোভাবেই। আব্রাহাম বেশ কয়েকবার ট্রাই করে ব্রেক করার, কিন্তু কোনোভাবেই হচ্ছে না। আব্রাহামের কপালে চিন্তার ছাপ স্পষ্ট। ব্রেক হচ্ছে না, আর গাড়ি এদিকে সামনে এগিয়ে যাচ্ছে। একসময় গাড়ি ওই ভাঙ্গা জায়গাটার সাথে বাড়ি খায়। আব্রাহাম গাড়িটা ঘোরাতে চাইলে গাড়ি ব্রেকলেস হয়ে অন্য দিকে ঘুরে যায়। আপনা আপনি গাড়ি গিয়ে একটা বেশ বড় গাছের সাথে জোরে ধাক্কা খায়।
ধাক্কাটা এতই জোরে লেগেছে যে গাড়ির ফ্লোর গ্লাসটা ভেঙে সব কাঁচ ভেতরে টুকরো টুকরো হয়ে এসে পড়েছে। আব্রাহামের হাত হাত কেটে গেছে অনেকটুকু, কপালে চোট পেয়েছে, ব্লাড যাচ্ছে অনেক, কপালের পাশ দিয়ে রক্ত যাচ্ছে। গাড়ির ঠিক উপরের গ্লাসের একটা ডাল ভেঙে পড়েছে। আব্রাহাম গাড়ি থেকে বের হবার মতো কোনো রাস্তা খুঁজে পাচ্ছে না। অবশেষে খুব কষ্টে আব্রাহাম গাড়ি থেকে বের হয়ে পড়ে। তবে গাড়ি থেকে বের হতেই সে তার মাথা দুই হাত দিয়ে চেপে ধরে, চোখ মুখ সব কুঁচকে ফেলে। মাটিতে লুটিয়ে পড়ে সে। কেমন যেন মাথাটা ঘোরাচ্ছে। মাথায় আঘাত পাওয়ার ফল এটা। চোখের সামনে নিজের সবকিছু ঝাপসা ভাবে দেখছে। আব্রাহাম আধো আধো চোখ সামনে তাকায়, দেখে কেউ একজন কালো হুডি পরে তার দিকে এগিয়ে আসছে। ধীরে ধীরে সে আব্রাহামের একদম কাছে এসে পড়ে। এক হাঁটু ভাঁজ করে আব্রাহামের সামনে বসে পড়ে। আব্রাহাম নিবু নিবু চোখে সামনে তাকায়, কিন্তু স্পষ্ট দেখা যাচ্ছে না কিছুই, কারণ ব্যক্তিটা সম্পূর্ণ কালো পোশাকে জড়ানো আর মুখেও কালো মাস্ক। আব্রাহাম ক ক কে কে করছে। প্রীতি বলল, আমাকে চিনলেন না আব্রাহাম? তোমার বেবি গার্লকে তুমি চিনলে না? আব্রাহাম কিছু বলল না। প্রীতি আবার বলল, আমি আমি আব্রাহাম, তোমার আয়রাত। আব্রাহাম তাও কিছু বলল না। প্রীতি বলল, এখন তোমার মনে হাজার প্রশ্ন আসবে যে আমি এখানে কি করে এলাম, কি করছি। হ্যাঁ, তুমি কি ভেবেছো যে আমি তোমাকে ভালোবাসি? আমি ভালোবেসে তোমায় বিয়ে করেছি? জীবনেও না। আমি শুধু ঘৃণা করি তোমাকে, শুধুই ঘৃণা করি, আর কিচ্ছু না। আমাকে কম জ্বালাওনি তুমি, এমনকি আমার চাচা চাচিও তোমার জন্যই মরেছে। কিভাবে জানো? নাই, তুমি আমার জীবনে আসতে, না এত ঝামেলা হতো, না রায়হানের মনে জেদ উঠতো আমাকে নিতে, আর নাই বা আমার চাচা চাচিকে মারতে। সব কিছুর মূল তুমি। সব আমার একদিন ছিল। সব তোমাকে ভালোবাসি বলা, এমনকি বিয়ে করা, সব ঢং ছিল। তোমাকে আজ মেরে ফেলতেও আমার বাদবে না। আর আজ এই যে তোমার অ্যাক্সিডেন্ট হলো না, তাও আমি করিয়েছি। মনে রেখো, আমি মরে যাব, তাও তোমার মতো মানুষকে ভালোবাসবো না। আমি ঘৃণা করি তোমাকে, শুধু ঘৃণা। আমিই মেরেছি তোমাকে। আব্রাহাম বলল, না না, তুমি আয়রাত, আয়রাত, না না, তুমি আয়রাত, আয়রাত না। দেখবে আমায়? প্রীতি তার মুখ থেকে মাস্কটা খুলে ফেলে। আব্রাহামের ওকে দেখে তার মাথায় যেন আকাশটা ভেঙে পড়েছে। এই আয়রাত, এই আব্রাহামের সেই আয়রাত। আয়রাত আব্রাহামকে মেরে ফেলার জন্য এগুলো করেছে। এত ঘৃণা করে তার আয়রাত তাকে। আব্রাহামের মাথায় যন্ত্রণা হচ্ছে খুব। সে আর চোখ খুলে রাখতে পারছে না। প্রীতি বলল, মরো। এই কথা বলে প্রীতি ঘুরে এসে পড়ে, কিন্তু এদিকে আব্রাহাম যেন বিশ্বাসই হচ্ছে না এই আয়রাত। আয়রাত কিভাবে তার সাথে এগুলো করতে পারলো? তাহলে এতদিন যাই ছিল সব কি মিথ্যে? প্রীতি চলে যেতে লাগলো। আব্রাহাম উঠে দাঁড়াতে পারছে না, খুব কষ্ট হচ্ছে। তবুও কোনো রকমে আব্রাহাম উঠে দাঁড়ায়। কিছু একটা বলতে যাবে, তার আগেই আব্রাহামের মাথার পিছনে ভারী একটা কিছু দিয়ে বাড়ি মারে। সেটা লোহার কিছু। সেটা দিয়ে আব্রাহামের মাথার পেছনে আঘাত করা হয়েছে। সাথে সাথে আব্রাহাম মাটিতে লুটিয়ে পড়ে। কিন্তু প্রীতি তো অবাক। সে দ্রুত রায়হানের কাছে যায়। প্রীতি বলল, রায়হান, এ কি করলে? আব্রাহামকে মারলে কেন? এটা আমাদের কথা ছিল না। রিল্যাক্স, বেশি কিছু হয়নি, মরেনি। কিন্তু চুপ। আব্রাহামকে তার গাড়িতে তুলে খুব কষ্টে, তারপর গাড়ির দরজা জানালা সব দিক থেকে বন্ধ করে দেয়। প্রীতি বলল, তুমি কি করতে যাচ্ছ? রায়হান বলল, খুন। আব্রাহাম যে গাড়ির ভিতরে ছিল, রায়হান সেই গাড়িটাকে ধাক্কা দিয়ে দেয়, আর গাড়িটার কন্ট্রোল হারিয়ে পাহাড়ের একদম উপর থেকে নিচে পড়ে যায়। এই পাহাড়ের উপর থেকে চারিদিকে যতদূর চোখ যায় শুধু ঘন জঙ্গল আর জঙ্গল। কেউ একবারে ওখানে পড়লে আর সাধ্য নেই বেঁচে ফেরার। আর রায়হান সেই পাহাড় থেকে আব্রাহামকে ফেলে দিয়েছে। আব্রাহামের গাড়িটা নিচে পড়ে যায় বিকট শব্দ তো হয়েছে, তবে গাড়িটা এই ঘুটঘুটে অন্ধকারে আর দেখা যায়নি। তবে এইবার প্রীতি যেন আর থাকতে পারল না। এই রায়হান, কি করলি এটা তুই? আমি বলেছিলাম যে আয়রাত তোর আর আব্রাহাম আমার, তুই ফেলে দিলি কেন ওকে? চিন্তা করো না, তোমার আব্রাহাম যেখানে গিয়েছে এখন তুমিও সেখানেই যাবে বেবি। এই বলি রায়হান প্রীতির গলা চেপে ধরে। প্রীতির শ্বাস যেন আটকে গেল, চোখগুলো বড় বড় হয়ে গেছে। রায়হানের হাত ছাড়ানোর জন্য চেষ্টা করছে, কিন্তু পারছে না। রায়হান প্রীতিকে দেয় এক ধাক্কা, যার ফলে প্রীতিও একটা
গগন বিদানি চিৎকার দিয়ে সেই পাহাড়ের খাদে পড়ে যায়। শেষ দুই কাহিনী। কি ভেবেছিলি তুই আব্রাহামকে আমি বাঁচিয়ে রাখবো? বাঁচিয়ে রাখলে তো সে আয়রাতের পিছু ছাড়বেই না, যার ফলে আমিও আয়রাতকে পাবো না। আর এখন তুইও বেঁচে থাকলে আমার রাস্তার কাঁটা হয়ে দাঁড়াবি, তাই তুইও মর। এই বলে রায়হান তার গাড়ি নিয়ে দ্রুত সেই জায়গা ত্যাগ করে। আর অন্যদিকে রাশেদ আব্রাহামকে ফোন করে করে হয়রান, কিন্তু আব্রাহামের কোনো খোঁজ নেই। আর না পেরে রাশেদ নিজেই ঠিক করে যে সে নিজে গিয়ে আব্রাহামের খোঁজ করবে, কিন্তু আসলে তো ধ্বংসলীলা শুরু হয়ে গেছে। পরের দিন সকাল হয়ে যায়, কিন্তু আব্রাহামের কোনো খবর নেই। যে হোটেলের আব্রাহাম তার মিটিং অ্যাটেন্ড করেছিল, রাশেদ গাড়ি নিয়ে সেই হোটেলে যেতে চেয়েছিল, কিন্তু আবহাওয়া প্রচণ্ড পরিমাণ খারাপ থাকার কারণে আর যাওয়া হয়নি। সব রাস্তাঘাট বন্ধ করে পড়ে আছে, যার ফলে রাশেদ যেতে পারেনি। ফোনের উপর ফোন করে যাচ্ছে, আব্রাহামকে মেসেজ করছে, কিন্তু নো রেসপন্স। অফিসের আগুন নিভে গিয়েছে, প্রায় 4টার কেবিনের মতো সব জ্বলে পড়েছে। তবে কেবিনগুলো বেকার, আর তাতে বেশি গুরুত্বপূর্ণ কিছু না থাকায় বেঁচে গিয়েছে। রাশেদ অফিসেই আছে। অফিস পুরোপুরি ঠিক না হওয়া পর্যন্ত সকল স্টাফদের আসা নিষেধ করে দিয়েছে। সবাই আব্রাহামকে খুঁজে চলেছে। সবার কথা, যার অফিসে আগুন লেগেছিল তার নিজেই কোনো খোঁজ পাওয়া যাচ্ছে না। রাশেদ দেখলো আব্দুল গাড়ি নিয়ে বাইরে এসে পড়েছে। তাকে দেখে রাশেদ দ্রুত ছুটে যায়। আপনি এসেছেন? জি। স্যার কোথায়? স্যারকে এত ফোন দিচ্ছি। কি বলছো এইসব? আব্রাহাম বাবা তো গতকাল রাতেই এখানে আসার জন্য রওনা দিয়েছে। কি তাহলে এখনো আসলো না কেন? আর রাস্তাঘাট? না না, রাস্তাঘাট কয়েক ঘন্টা পর্যন্ত বন্ধ ছিল, এখন তো খোলাই। আরে আশ্চর্য, তাহলে স্যার কোথায়? তা তো জানি না। আব্রাহাম বাবা আমাকে ফাইল নিয়ে পরে আসতে বলে সে এখানে এসে পড়েছিল। এই দেখুন, গাড়িটাও আলাদা। আমি বাবাকে যে গাড়ি করে নিয়ে গিয়েছিলাম ওটা দিয়ে বাবা একাই এসে পড়েছে, তারপর আমি অন্য গাড়ি দিয়ে আসি। তো এইভাবে বলার নেই, কওয়ার নেই। কোথায় গেলেন স্যার? অফিসে এত বড় একটা কাণ্ড হলো তা জেনেও তো এভাবে স্যার কখনোই বসে থাকবেন না। এবার যেন চিন্তার পাহাড় মাথায় এসে পড়ল। অন্যদিকে আয়রাতের মন মেজাজ খুব বেশি খারাপ। কাল দুপুরের দিকে বের হয়ে গেল আব্রাহাম আয়রাতের সাথে। কিছুটা কথা কাটাকাটি করেই রাতে কমপক্ষে আয়রাত 100 বারের উপর ফোন করেছে, কিন্তু ফোন বন্ধ। মেসেজ দিতে দিতে হাত ব্যথা ব্যথা হয়ে গিয়েছে। আর আব্রাহাম তো বাইরে আয়রাতকে ছাড়া কখনই থাকবে না। আর যদি কোনো কারণে বশত থাকতেও হয়, তাহলে অন্তত একটা মেসেজ করে হলেও আয়রাতকে জানিয়ে দিত। সারা রাত ঘুম নেই আয়রাতের চোখে। আয়রাত হলরুমে পা গুটিয়ে বসেছিল আব্রাহামের অপেক্ষায়, কিন্তু সে নেই। সকাল হলে ইলা হলরুমে এসে দেখে আয়রাত গালে হাত দিয়ে বসে আছে। ইলা বলল, কিরে এভাবে বসে আছিস কেন, আর এত সকালে উঠে পড়েছিস? আয়রাত বলল, আব্রাহাম আসেনি। কি? হ্যাঁ দাদি। আব্রাহাম তো কখনোই বাইরে থাকে না, তাহলে আজ? আয়রাত বলল, বুঝতে পারছি না, এত ফোন দিচ্ছি কিন্তু পাচ্ছি না। গেল কোথায়? দাদি শোনো, তুমি রনিতকে দেখো, আমি অফিসে যাচ্ছি। একা যাবি? হ্যাঁ একাই যাব, আর এখনই যাব। তুমি থাকো, আমার আর কিছু ভালো লাগছে না। আয়রাত উঠে শুধু হাতে নিজের ফোনটা নিয়ে চলে যায়। প্রায় বেশ কিছুক্ষণ পর আয়রাত অফিসে চলে যায়, কিন্তু অফিসের নকশা কিছুটা ভিন্ন। আয়রাত কপালে কুঁচকে ভেতরে যায়, যেতেই দেখে রাশেদ এক দৌড়ে উপরে আছে। আয়রাত ডাকলো, রাশেদ। ম্যাম আপনি? আব্রাহাম কোথায়? বাড়িতেও নেই উনি। বাড়িতেও নেই মানে? মিটিং ছিল ওর, রাইট? ম্যাম আসলে গতকাল জানি না কিভাবে আগুন লেগে যায় অফিসের পেছনে কেবিনেগুলোতে। সেই সব কেবিনে কাজ হয় না, খালি পড়ে আছে। তবে আগুন কি করে লাগলো তাই জানি না। আব্রাহাম মিটিং থেকে ফিরেনি, অফিসে আগুন লেগে গেছে এটা জানার পর অবশ্যই সে হাত গুটিয়ে বসে থাকবে না। স্যারকে কোথাও পাওয়া যাচ্ছে না, আমি ফোন করেছি কিন্তু নেই। আব্দুল চাচা যে ছিল উনি পর্যন্ত এসে পড়েছেন, কিন্তু স্যার নেই। কি বলছেন কি এসব? হ্যাঁ, এখন চিন্তায় আমার কিছু ভালো লাগছে না। মানুষটা তাহলে কোথায় গেল? ম্যাম প্লিজ চিন্তা করবেন না, আমি গার্ডদের আর পুলিশ অফিসারদের সেই রাস্তার সব দিক পাঠিয়ে দিয়েছি, তারা খুঁজছে। আমার কিচ্ছু ভালো লাগছে না রাশেদ। আয়রা তারপর অফিসেই থেকে যায়। বাড়িতে ফোন দিয়ে কয়েকবার ইলা আর রনিদের খবর নিয়েছে, কিন্তু সময়ের মতো যেতে থেকে তবুও আব্রাহামের আসার নাম নেই। সময় যত দ্রুত এগোচ্ছে, আয়রাতের চিন্তা ততই যেন বেড়ে যাচ্ছে। পুলিশ বা আব্রাহামের ফোন লাস্ট
কখন আর কোথায় সুইচ অফ হয়েছিল তা ট্র্যাক করে, আর ভাগ্যক্রমে সেই পাহাড়ি রাস্তায় আব্রাহামের ফোন ট্র্যাক করে পাওয়া যায়। লাস্ট সেখানেই বন্ধ হয়েছিল। পুলিশরা সেখানে যায়। রাস্তার কিছু একটা থাকলে অবশ্যই পেত। এখানে রাতের বেলা যেমন গাড়ি ঘোড়া কম চলাচল করে, দিনের বেলা ঠিক তার দ্বিগুণ হারে যাতায়াত করে। তাই রাস্তার কিছু হলে অবশ্যই কারো না কারো নজরে তো পড়তই। চারিদিকে বেশ গাছপালা। পুলিশ অফিসাররা খেয়াল করে দেখে যে নিচে গভীরে খাদ। কোনো ক্রমে এখানে কিছু একটা হয়নি তো। নিচের জঙ্গলটা গভীর হলেও সার্চ করতে হবে। এই জঙ্গলে যাওয়ার অনেক রাস্তাই আছে, তবে বেশ উঁচু নিচু। খোঁজ চালানোর জন্য একদল পুলিশ ফোর্সকে সেই জঙ্গলে পাঠিয়ে দেওয়া হয়েছে। ঘণ্টাখানেক তল্লাশি করার পর কেউ তো কোনো মানুষকে খুঁজে পায়নি, তবে গাড়ির কিছু অংশাংশই খুঁজে পাওয়া গিয়েছে। গাড়িটা খুব বাজেভাবেই ভেঙে গেছে। পুলিশরা দ্রুত রাশেদকে ফোন করে। অফিসার বলল, হ্যালো। হ্যালো অফিসার, কিছু খোঁজ পেলেন? আসলে আমরা তো আমাদের যথাসাধ্য চেষ্টা করেছি, তেমন কিছুই পাইনি, তবে আবার পেয়েছিও। এখানে একটা গাড়ি প্রায় অনেকগুলো টুকরো পেয়েছি, যেন উপর থেকে নিচে খাদে এই গাড়িটাকে ফেলে দেওয়া হয়েছে এমন। কি আবোল তাবোল বলছেন এইসব? আপনারা ভালো করে দেখুন। জি আসলে আমি জানি ব্যাপারটা অদ্ভুত, কিন্তু যা পেয়েছি তাই বললাম। রাশিদ চুপচাপ। অফিসার বলল, জঙ্গল তো গভীর, তাই সেখানে আমাদের গিয়ে খোঁজাখুঁজি করা সম্ভব না। আরও ভালোভাবে খোঁজার জন্য মেশিন আনা হয়েছে। এখন আপনারা যদি এখানে একটু আসতেন তাহলে সুবিধা হতো। রাশিদ বলল, জি আসছি। রাশিদ এই বলে ফোন কেটে দেয়। রাশিদের মুখটা কালো দেখে আয়রাত বলে ওঠে, কি হয়েছে? আব্রাহামকে পাওয়া গেছে? ম্যাম, আমাদের একটু বাইরে যেতে হবে, চলো। রাশিদ আর আয়রাত গাড়িতে বসে পড়ল। পথটা দূরে, তাই যেতে যেতে প্রায় 1 ঘন্টার কাছাকাছি লেগে গেল। রাশিদকে গাড়ি একটা পাহাড়ি রাস্তায় থামাতে দেখে আয়রাত কপাল কুঁচকে তার দিকে তাকায়। আমরা এখানে কেন এলাম? ম্যাম, এখানেই স্যারের ফোন লাস্ট সুইচ অফ হয়েছিল, আর এখানেই সব পুলিশ অফিসাররা আছে। মানে কি, এখানে ফোন বন্ধ হয়েছিল মানে? আর পুলিশরা কেন? ম্যাম চলুন। আয়রা দ্রুত গাড়ি থেকে নেমে পড়ে। বাইরে এসেও দেখে প্রায় অনেক পুলিশ। তারা বেশ বড়সড় সার্চ মেশিন দিয়ে খাদের ভেতরে খোঁজার চেষ্টা করছে। আয়রাতের মনের ভেতরেই এগুলো দেখে 101টা হাতুড়ি পেটাতে শুরু করে দিয়েছে। পুলিশ অফিসার রাশিদকে দেখে এগিয়ে যায়। কি হচ্ছে এসব? সরি টু সে মিস্টার রাশিদ, তবে খবর বেশি ভালো না। কেন, কি হয়েছে? অফিসার কিছু বলতে যাবে তার আগে খাদ থেকে মেশিন দিয়ে একটা আধা ভাঙ্গা গাড়ি তোলা হয়। গাড়িটা দেখে আয়রাত শরীরের কাঁটা দিয়ে ওঠে। এটা আব্রাহামের গাড়ি। আয়রাত বলল, অফিসার কি বলতে চাচ্ছেন? ম্যাম আসলে সরি, কিন্তু আব্রাহাম স্যারের অ্যাক্সিডেন্ট হয়েছে অনেক বাজেভাবে। কেননা এটা ওনারই গাড়ি। আব্রাহামের স্যারের ভাঙ্গা ফোনটাও আমরা পেয়েছি। আয়রাতের দিকে একটা ফোন এগিয়ে দিয়ে, আর এখানে যেই বড় খাত, মনে হয় না কেউ একবার পড়লেই বেঁচে ফিরতে পারে। আয়রাত বলল, মুখ বন্ধ করুন আপনি। এটা কোনোভাবেই সম্ভব না। আব্রাহাম করবে অ্যাক্সিডেন্ট? জীবনও না। ওর ড্রাইভিং একদম নিখুঁত। অ্যাক্সিডেন্ট হবার প্রশ্নই আসে না, আর সেখানে কিনা এত বড়। অফিসার বলল, কিছু স্যাম্পল পাওয়া গেছে, আসুন। রাশেদা আর আয়রাত অফিসের সাথে চলে যায়। অফিসার আর কিছু না বলে একটা ঘড়ি, সানগ্লাস আর একটা ওয়ালেট পেয়েছে, যাতে আয়রাতের ছবি ছিল। বাকিগুলো যেমন তেমন। আয়রাত যখন ওয়ালেটটা দেখলো, তার হাত ভেতরে নিজের ছবি, তখন যেন আয়রাতের মাথায় আকাশ ভেঙে পড়লো। এগুলো পুলিশরা অনেক খোঁজাখুঁজির পর পেয়েছে। আয়রাতের হাত কাঁপছে। এটা কি আদৌ সম্ভব? আব্রাহামের অ্যাক্সিডেন্ট কিভাবে হলো? কি থেকে কি হচ্ছে? অফিসার বলল, ম্যাম আমাদের মাফ করবেন। সেই সকাল থেকে আপ্রাণ চেষ্টা চালিয়ে যাচ্ছি, কিন্তু খাদে কোনো মানুষ তো দূর, মানুষের চিহ্ন পর্যন্ত পাওয়া যাচ্ছে না। আর এখানে বন্যপ্রাণীরাও রয়েছে। আব্রাহাম স্যারের অ্যাক্সিডেন্ট হয়েছিল সন্ধ্যা রাতে, আর পুরো রাত পেরিয়ে এখন এত সময় হয়ে গিয়েছে। আয়রাত বলল, এখন বলতে কি চেয়েছেন আপনারা? ম্যাম মনে হয় স্যার মারা। চুপ করুন। কি যা তা বলে যাচ্ছেন আপনারা, হ্যাঁ? ভুলেও এমন কথা মুখে আনবেন না। আর আর আপনার সাহস কি হয়, হ্যাঁ, এমন কথা বলার? আব্রাহামের কিছুই হয়নি। আপনারা একদিন খুঁজে এমন বলছেন? কি ফাউল পুলিশ আপনারা, হ্যাঁ? কি ফাউল পুলিশ! খুঁজুন আব্রাহামকে, যান, খুঁজতে থাকুন। আব্রাহামকে কিছুই হয়নি। অ্যাক্সিডেন্ট মানুষের হয় না, হ্যাঁ? হয়তো নাকি? বলুন, আরও আরও খুঁজুন।
কিছু আমার আমার আব্রাহামের কিচ্ছুটি হয়নি। রাশেদ বলল, ম্যাম প্লিজ একটু শান্ত হন, আপনি বাড়ি যান। না, না, আমি আমি আব্রাহামকে ছাড়া বাড়ি যাব না। আমার আব্রাহামকে নেই, আমি নিয়েই যাব। ওকে চাই আমার। আর আপনি অফিসার, দাঁড়িয়ে দাঁড়িয়ে মুখ কি দেখছেন, যান খুঁজুন। আয়রাত রেগে আছে অনেক, মাথা নষ্ট হয়ে গেছে তার। পুলিশ অফিসার অবস্থা বুঝতে পেরে চলে গেল। আয়রাত আর দাঁড়িয়ে থাকতে পারছে না, তাই সে হাঁটা দিল, এসে গাড়ির ভেতর বসে পড়ে। পাশে থাকা পানির বোতলটা ঢকঢক করে খেয়ে ফেলে। হাত পা রীতিমতো কাঁপছে, বারবার আল্লাহকে ডেকেই যাচ্ছে। যা ভাবছে সে তা যেন না হয়, কোনোভাবেই যেন না হয়। এমন কিছু হবার আগে আয়রাত মরে যাক, কিন্তু প্লিজ এমন কিছু যাতে না হয়। সেই দিনটা এভাবে কেটে যায়। আয়রাত তো আসতে চাইছিল না সেখান থেকে, কিন্তু রাশেদ আর বাকিরা অনেক বুঝিয়ে বাড়ি পাঠায় তাকে। পুলিশ অফিসাররা নিজেদের ঘুম হারাম করে আব্রাহামকে খুঁজছে। আয়রাত বাড়ি চলে যায়, ইলা তাকে ঝাপটে ধরে। কিরে, কোথায় ছিলি তুই? আর একা এসেছিস কেন? আব্রাহাম, আব্রাহাম কোথায়? আয়রাত চুপ। কিরে, কিছু বল। আব্রাহাম, আব্রাহাম অ্যাক্সিডেন্ট হয়েছে। কি? অফিসের পিছনে সাইটে আগুন লেগেছিল। রাশেদ আব্রাহামকে ফোন করে আসতে বলেছিল। আব্রাহাম আর আসেনি। আজ যখন অফিসে যাই তখন রাশেদ আমাকে এক পাহাড়ি জায়গায় নিয়ে যায়। সেখানেই অনেক পুলিশের অফিসাররা ছিল। আব্রাহাম গতকাল রাতে সেখানে দিয়ে আসছিল, তবে তার অ্যাক্সিডেন্ট হয় আর তাকে খুঁজে পাওয়া যায়নি। তার গাড়িটা পাওয়া গেছে, যা ভেঙে একাকার। ফোন, ওয়াচ আর ওয়ালেট পাওয়া গেছে, যাতে আমার ছবি ছিল। আয়রাত মূর্তির মতো করে কথাগুলো বলে গেল। আর ইলা আয়রাতের কথা শুনে সোফার উপর ধপ করে বসে পড়ল। ইলার আহাজারি শুরু হয়ে করে গেছে। আব্রাহামের সাথে এমন হয়েছে তা যেন কেউ বিশ্বাসই করতে পারছে না, কিন্তু যা যা প্রমাণ পাওয়া গেছে তাতে এটাই স্পষ্ট যে আব্রাহামের অ্যাক্সিডেন্ট হয়েছে আর সে খাদে পড়ে গেছে। কেননা যাই পাওয়া গেছে সেগুলো সবকিছুই খাদ থেকেই উদ্ধার করা হয়েছে। আয়রাত কাউকে কিছু না বলেই সোজা নিজের রুমে চলে যায়। চোখে পানিগুলো যেন চিকচিক করছে। আয়রাত রুমের ভেতর গিয়ে ফ্লোরে ধপ করে বসে পড়ে। দুই হাত দিয়ে নিজের মাথার চুলগুলো চেপে ধরে। জোরে জোরে শ্বাস নেবার চেষ্টা করছে, কিন্তু পারছে না। আব্রাহামের সাথে এটা হতেই পারে না, কিভাবে হলো? আয়রাতের এই প্রশ্নটাই যেন মাথায় ঢুকছে না। তখনই আয়রাতের মাথায় রায়হানের কথাটাও আসে। রায়হান কিছু করে বসেনি তো আবার? কিন্তু রায়হান তো লন্ডনে, সে এখানে কিভাবে আসবে? আর আয়রাত তো আর এইটা জানে না রায়হান দেশে ফিরেছে, তাই সে রায়হানের কথাটা মাথা থেকে ঝেড়ে ফেলে। আর এছাড়াও এখন এই মুহূর্তে তার মাথায় আব্রাহাম ছাড়া আর কারো কথা আসছে না। আয়রাত হাউমাউ করে কেঁদে দেয়। দিনটা এইভাবেই যায়। আয়রাত সারাদিনে এক ফোঁটা পানি পর্যন্ত মুখে দেয়নি। ইলার শরীর ভালো না, তাই বাধ্য হয়েই আয়রাত ইলাকে ঘুমের মেডিসিন দিয়ে ঘুম পাড়িয়ে রেখেছে। আয়রাত রনিতকে নিজের কোলে নিয়ে বসে আছে, মাথায় হাত বুলিয়ে দিচ্ছে। ঘুমিয়ে পড়েছে ও। ছেলেটাও আজ আব্রাহামকে না দেখতে পেরে বেশ অনেকবার তার কথা জিজ্ঞেস করেছে। আয়রাত কোনো রকমে বুঝিয়ে রেখেছে, এক ফোঁটা ঘুম নেই আয়রাতের চোখে। আব্রাহামের কথাগুলো কানে বাজছে, চেহারাটা চোখের সামনে জ্বলজ্বল করছে। রাত এখন প্রায় 3টার কাছাকাছি। তখন হঠাৎ আয়রাতের ফোন আসে। যদি আব্রাহামের কোনো খবর হয়, তাই আয়রাত দ্রুত ফোনটা রিসিভ করে। আর আয়রাত যা শুনে তাতে আয়রাতের আত্মা পানি পুরো শুকিয়ে গেছে। হাত থেকে ফোনটা তার আপনা আপনিই নিচে পড়ে যায়।